রঙিন যৌগ গঠন, এই অবস্থান্তর মৌল থেকে এই দুইটা কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট, সিকিউতে অনেক বেশি আসে। একটা সিকিউ তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। আজকে তোমাদেরকে একদম অল্প সময়ের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব, যাতে তুমি পুরো কনসেপ্ট তো ক্লিয়ার হবেই, পরীক্ষায় একদম ফাটায় লিখে দিয়ে আসতে পারবা, এমনকি তোমার বন্ধু বান্ধবদেরকে তুমি পড়াইতে পারবা। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। প্রথম জিনিসটা হলো অবস্থান্তর ধাতুর তোমার জটিল আয়ন বা জটিল যৌগ গঠন। আচ্ছা, অবস্থান্তর ধাতু এটা তো আমরা সবাই জানি যে যাদের কোনো একটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল তোমার আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকে, যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এটা আমরা সবাই জানি। অর্থাৎ ওদের আয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, যদি সহজ কথায় বলি, ওদের আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ওদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ঠিক আছে, পুরোপুরি পূর্ণ থাকে না। যেমন ধরো ডিতে তোমার ঘর তোমার 5টা। ঠিক আছে, এই 5টা ঘরের মধ্যে তোমার কখনো 10টা ইলেকট্রনও থাকবে না, আবার কখনো একটা শূন্য ইলেকট্রনও থাকবে না, 1 থেকে 9 এর মধ্যে থাকবে। তাইলে ওদেরকে আমরা অবস্থান্তর মৌল বলবো। তাহলে এরকম যদি অবস্থান্তর মৌল হয়, তাহলে একটা জিনিস আমাকে ফার্স্ট কথা বলো, তাহলে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে ওদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, মানে সোজা কথা কিছু পূর্ণ থাকে এবং কিছু অপূর্ণতাও কিন্তু ওদের মধ্যে থেকে যায়। আচ্ছা, যদি তাই হয়, এখন এই অবস্থান্তর ধাতুর সাথে যখন কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগলযুক্ত কোনো একটা ঋণাত্মক আয়ন অথবা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলযুক্ত কোনো একটা যৌগ যখন আসে, তখন সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত সেই যৌগ বা আয়নটা ওদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা মুক্তজোড় ইলেকট্রন তোমার দান করে। ঠিক আছে, তাইলে এখানে আরেকটা সংজ্ঞা তোমাকে জানতে হবে যে জটিল যৌগ গঠনকালে যে সমস্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিশিষ্ট আয়ন অথবা যৌগ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করে, তাদেরকে দাতা অথবা লিগ্যান্ড বলা হয়। যেমন আমরা জানি যে জটিল আয়ন বা জটিল যৌগ গঠনের সময় অ্যামোনিয়া থাকে, অথবা পানি থাকে, অথবা ক্লোরাইড থাকে, অথবা সায়ানাইড থাকে। এগুলো প্রত্যেকেই তোমার মুক্তজোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করতে পারে, এই জন্য এদেরকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। তাহলে আমি অবস্থান্তর ধাতু সংজ্ঞাটা শিখলাম, আমি লিগ্যান্ডের সংজ্ঞাটা শিখে ফেললাম। এবার আসো এটা জিনিসটা কেমনে কি হয়। যেমন ব্যাপারটা এখন আসো যেমন একটা জটিল আয়নের নাম টেট্রা অ্যামিন কপার 2+ আয়ন। টেট্রা মানে 4, অ্যামিন মানে অ্যামোনিয়া, তাহলে এখানে 4টা অ্যামোনিয়া আছে, তাহলে টেট্রা অ্যামিন কপার 2+ আয়ন। ঠিক আছে, এটা একটা জটিল আয়ন। আবার দেখো এখানে 6টা সায়ানাইড মূলক বসছে আয়রনের সাথে, এটা আরেকটা কিন্তু তোমার জটিল আয়ন তোমার গঠন করছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই জটিল আয়ন গঠনের সময় কোন ধরনের বন্ধন তৈরি হয় সেটাও আমাদের একটু বুঝতে হবে। এখানে হলো সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয় বা সন্নিবেশ বন্ধন তৈরি হয়। সন্নিবেশ বন্ধন কি? সন্নিবেশ বন্ধন আমরা কি জানি যে সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়। সেই এক জোড়া ইলেকট্রনের মধ্যে একটা এক পরমাণু থেকে আসে, আরেকটা আরেক পরমাণু থেকে আসে, অর্থাৎ দুইজনই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে। আর সন্নিবেশ সমযোজী বন্ধন এখানেও 2টা ইলেকট্রন শেয়ার হবে, কিন্তু সেই 2টা ইলেকট্রন একটা পরমাণু থেকে আসবে, অর্থাৎ একটা পরমাণু এখানে 2টা ইলেকট্রন শেয়ার করবে, অন্য পরমাণুটা কোনো ইলেকট্রন দিবে না, কিন্তু সে ঠিকই 50-50 শেয়ার করবে। ব্যাপারটাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। সমযোজী বন্ধন তুমি এবং তোমার বন্ধু রেস্টুরেন্টে খাইতে গেলে সেটা সমযোজী বন্ধন। যেই খাবারটা আসে তোমরা সবাই সমানভাবে শেয়ার করো এবং 50-50 করে বিল দিয়ে দাও। আর সন্নিবেশ বন্ধন তুমি এবং তোমার গার্লফ্রেন্ড বা তোমার প্রেমিকা যদি যায়, পুরো বিলটা তুমিই দাও, কিন্তু দুজনই সমান সমান করে শেয়ার করো খাবারটা, কিন্তু আলটিমেটলি পুরো বিলটা তুমি দাও। এটা সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, তাহলে এখানেও সেম, যে ইলেকট্রন দুইটা দুজনই শেয়ার করতেছে, কিন্তু এই 2টা ইলেকট্রনই একজন দিচ্ছে। এইরকম হইলে এটাকে সন্নিবেশ বন্ধন বলে। তো এখন বুঝতেই পারতেছো ওদের এক জোড়া ইলেকট্রন আছে, ওদের এক জোড়া ইলেকট্রন থাকার কারণে ওরা আরেকজনকে বলে যে তোমার কোনো ইলেকট্রন দেওয়ার দরকার নেই, আমি আমার এক জোড়া ইলেকট্রন দিয়ে চলো দুইজনই শেয়ার করি। এই জন্য এখানে সন্নিবেশ বন্ধন গঠন হয়। তাহলে জটিল যৌগ বা জটিল আয়নের সময় কোন বন্ধন তৈরি হয়? সন্নিবেশ বন্ধন তৈরি হয়। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে আসো, তাহলে এই সন্নিবেশ বন্ধন থেকে আরেকটা জিনিস আমাদের একটু শিখে তারপর আমরা চলে যাব আমরা কিভাবে তৈরি হয় সেই জিনিসটা বুঝতে পারবো একদম ক্লিয়ারলি। তাহলে সন্নিবেশ সংখ্যাটাও তাহলে আমাদের বুঝতে হবে। তাহলে এই যে জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে এই যে লিগ্যান্ডগুলো বা দাতা বা লিগ্যান্ডগুলো কয় জোড়া মুক্তজোড়, মানে কয়টা মুক্তজোড় ইলেকট্রন অথবা কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করতেছে বা শেয়ার করতেছে, ওই সংখ্যাটাকেই তোমার বলে সন্নিবেশ সংখ্যা। যেমন এই এক্সাম্পলটায় দেখো, এখানে প্রত্যেকটা অ্যামোনিয়া একটা করে মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে এখানে টোটাল অ্যামোনিয়া আছে কয়টা? 4টা। তাহলে 4টা অ্যামোনিয়া 4 জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে দেখে এই জটিল আয়নের সন্নিবেশ সংখ্যা 4।
অর্থাৎ কত জোড়া ইলেকট্রন শেয়ার করবে সেই সংখ্যাটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা, বুঝছো? তাহলে এখানে 4টা অ্যামোনিয়া, প্রত্যেকেই এক জোড়া করে হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে Cu2+ এর সাথে, এই জন্য এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে তোমার 4। আবার এই এক্সাম্পলে দেখো প্রত্যেকটা সায়ানাইড এক জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে, তাহলে 6টা সায়ানাইড মিলে 6 জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে Fe2+ এর সাথে, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, বুঝছো? ওকে ওকে, তাহলে এগুলো আমরা বুঝে ফেলছি। এবার আসো তাহলে জটিল আয়ন গঠনের আমরা ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমরা হচ্ছে যোজনী বন্ধন থিওরি বা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী হচ্ছে আমরা এই ব্যাখ্যাটা করব। সেই ব্যাখ্যাটা হচ্ছে যখন কোন একটা অবস্থান্তর, যেমন হচ্ছে যে কপার, ধরো কপার 2+, ঠিক আছে, এই কপার 2+ এর ক্ষেত্রে দেখো আমরা জানি যে কপারের ক্ষেত্রে হচ্ছে 4s1 3d 10 থাকে, তাই না? আমরা কপারের ক্ষেত্রে জানি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে। দেখো শুধু কপারের ক্ষেত্রে, দেখো শুধু কপারের ক্ষেত্রে জিনিসটা এরকম ছিল আগে, 4s1 3d10, তাই না? তাহলে দেখো, তাহলে এই যে 4s1 এই যে 3d10 কপারের ক্ষেত্রে। এখন যখন কপার থেকে কপার 2+ হয়, আমরা জানি যে অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে কিন্তু এদের আয়নের ইলেকট্রন বিন্যাস দেখতে হয়, নট পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু অবস্থান্তর ধাতু নির্ণয় করে না, মনে রাখবা, আয়নের ইলেকট্রন বিন্যাস দিয়ে করে। সো যখন আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস দিয়ে যখন করব, তাহলে শুধু কপার ছিল 4s1 3d10, কিন্তু যখন এটা কপার 2+ হয়ে যায়, কপার 2+ হলে 2টা ইলেকট্রন চলে গেছে, সেই 2টা ইলেকট্রন কোথা থেকে যাবে? সবচেয়ে বাইরেরটা থেকে যাবে। তাহলে 4s বাইরে ছিল, এখান থেকে একটা চলে যাবে, ঠিক আছে, আর আরেকটা যাবে হচ্ছে এই যে 3d10 এর এই যে এই ঘর থেকে চলে যাবে। সো তখন দেখো এটা হয়ে গেছে 3d9 আর 4s0 হয়ে গেছে কপার 2+ এর ক্ষেত্রে। এখন এর সাথে যখন 4টা অ্যামোনিয়া এসে জটিল আয়ন তৈরি করবে, তখন কি করবে জানো? 4টা অ্যামোনিয়া মোটামুটি হচ্ছে 4 দিক থেকে আসবে, 4টা অ্যামোনিয়া মোটামুটি হচ্ছে তোমার 4 দিক থেকে হচ্ছে এসে কি করবে? ওই অ্যামোনিয়ার মধ্যে যে মুক্তজোড় ইলেকট্রন আছে বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, সেই ইলেকট্রন যুগলগুলা যখন ওর কাছে আসবে, কাছে আসলে কি হবে জানো? ওর 3Dর যে 9টা ইলেকট্রন আছে, সেই 9টা ইলেকট্রনের সাথে ওদের মুক্তজোড় ইলেকট্রনগুলোর হচ্ছে বিকর্ষণ হবে। ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। মনে করো ওর কাছে আসতেছে হচ্ছে এই অ্যামোনিয়া, এরা যখন কাছাকাছি আসবে, ওদের এই মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলা ওর শেষ কক্ষপথের হচ্ছে ইলেকট্রনগুলোকে হচ্ছে বিকর্ষণ করবে। তো ইলেকট্রনগুলো একটু চাপাচাপি করার চেষ্টা করবে। বাট প্রবলেমটা হচ্ছে এখানে, বলো তো এখানে কি চাপাচাপি করে কোনো ইলেকট্রন এখান থেকে এই ঘরে যাওয়ার কোনো সুযোগ আছে? অ্যান্সার হচ্ছে না। কেন নাই? কারণ এই ইলেকট্রনটা, এই একটা ইলেকট্রন যদি এই ঘরে চলে যায়, এখানে 3টা ইলেকট্রন হয়ে যায়। জীবনে শুনছো কোনো একটা অরবিটালে 3টা ইলেকট্রন থাকে? একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাই না? এটা আমরা জানি। তো এটা এই ঘরগুলো আসার কোনো সুযোগ নাই। তাহলে ঠিক আছে, 3d9 এমনি থাকবে। কিন্তু অ্যামোনিয়া দেখবে, প্রথম অ্যামোনিয়াটা দেখবে, আরে ওর তো 4s ফাঁকা, তাহলে বলবে কি, বন্ধু আমার এই যে এক জোড়া ইলেকট্রন তোমার এইখানে শেয়ার করি। বুঝছো আমার কথাটা কি? বুঝছো? তার আগে একটা কাহিনী হচ্ছে যে তোমার এই যে এখানে একটা s, 2টা p, আর এই যে এখানে একটা d, তাহলে ওর 4s ফাঁকা, ওর 4p পুরাটাই ফাঁকা, ওর 4dও পুরাটাই ফাঁকা। এর মধ্যে দেখা গেছে ওর একটা s, 2টা p আর একটা d মিলে একটা সংকরায়নে চলে যাবে। সংকরায়নে চলে গেলে একটা s, 2টা p, একটা d মিলে sp2d সংকরায়ন তৈরি হবে এই যৌগের ক্ষেত্রে। বুঝছো? হওয়ার পর এই সংকরিত অরবিটাল তৈরি হওয়ার পরে তখন প্রথম অ্যামোনিয়াটা ওর এইটাতে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে দিয়ে দিবে, দ্বিতীয় অ্যামোনিয়াটা এইখানে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দিবে, তৃতীয়টা এখানে দিবে। এখন তোমার কোশ্চেন হতে পারে, ভাই 4 নম্বরটা কেন এখানে দিল না? এখানে না দিয়ে সে এইখানে দিচ্ছে, কারণ ওই যে সংকরায়ন হয়ে গেছে sp2d। এখন এটা কেন হয়? কারণ এটা এক্স-রে ডিফ্র্যাকশন মেথড ইউজ করে দেখা গেছে যে এই জটিল আয়নের আকারটা হচ্ছে সমতলীয় বর্গাকার। যদি এটা sp3, দেখো 4 নম্বর অ্যামোনিয়া যদি এইখানে মুক্তজোড় ইলেকট্রন দিত, তাইলে কিন্তু এটা sp3 সংকরায়ন হইতো, যে একটা s 3টা p হয়ে যেত, sp3 সংকরায়ন। sp3 সংকরায়ন হলে তুমি খুব ভালো মতোই জানো সেখানে অণুর আকৃতিটা তোমার কি হয়? চতুস্তলকীয় হয়। কিন্তু এক্স-রে ডিফ্র্যাকশন মেথড ইউজ করে আমরা দেখছি যে টেট্রাঅ্যামিন কপার 2+ এর আকৃতিটা হচ্ছে তোমার সমতলীয় বর্গাকার। তাহলে এটা যদি sp3 হইতো, এটা জীবনও সমতলীয় বর্গাকার হইতো না। সো এখান থেকে বোঝা যায় যে এটা আলটিমেটলি sp3 না, তাহলে এটা হচ্ছে sp2d। বুঝছো? তাহলে তখন প্রথম অ্যামোনিয়া এখানে, পরেরটা এখানে, আর লাস্টের অ্যামোনিয়াটা 4d তে দিছে। তাহলে দেখো s, 4s এর s, 4p এর 2টা আর 4d এর একটা, তাহলে সিরিয়ালি যদি যাও sp2d, ঠিক আছে? তাহলে sp2d হচ্ছে সংকরায়নের মাধ্যমে এই জটিল যৌগটা তৈরি হয়েছে। তাহলে এইগুলো একটু লিখে দিবা, শেষ। তারপরে বা এই জটিল আয়ন তৈরি হয়েছে একটু লিখে দিবা, শেষ। এবার আসে পরেরটা, পরীক্ষা আরেকটা আসে। তাহলে FeCN6 4-, এটাও খুব ফেমাস একটা জিনিস, এটাও পরীক্ষায় আসে। তাহলে এটা কেমনে হবে? ভাই সে আগের মতোই। তুমি দেখো নর্মাল আয়রনের ক্ষেত্রে যদি আমরা বলি, নর্মাল আয়রনের ক্ষেত্রে কি 4s2 3d6, তাই না? নর্মাল আয়রনের ক্ষেত্রে আমরা জানি যে 4s2
তাহলে 4s এ দুইটা ইলেকট্রন থাকবে 3d6, ঠিক আছে 3d6 এরকম করেই থাকে। এখন যখন Fe2+ হয়ে যায় তাহলে দুইটা ইলেকট্রন চলে গেছে, 2+ মানে কি দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে দুইটা ইলেকট্রন কোত্থেকে যাবে, সবচেয়ে বাইরেরটা থেকে যাবে। তাহলে এখানে সবচেয়ে বাইরে আছে হচ্ছে 4s, তাহলে 4s বাইরে থাকে, 4s থেকে হচ্ছে ইলেকট্রন দুইটা চলে যাবে, শেষ। তাহলে 4s থেকে যদি দুইটা ইলেকট্রন হচ্ছে তোমার চলে যায় তাহলে এই যে শুধু 4s খালি হয়ে গেল, ওর 4p তো এমনিই খালি, ভাই যার 4s খালি তার তো 4p এমনিই খালি থাকে, তার 4dও খালি থাকবে, ঠিক আছে, টেনশন করার কিছু নাই। আর তার 3d6 হয়ে গেছে। এখন ওর কাছে আসবে হচ্ছে 6টা সায়ানাইড, ওই যে 6টা সায়ানাইড। তো 6টা সায়ানাইডের এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন যখন ওর কাছাকাছি যখন আসবে, ঠিক আছে, ওর কাছাকাছি যখন আসবে তখন কি হবে জানো, তখন হচ্ছে কি ওর 3d6 এর ইলেকট্রনগুলোর সাথে ওর মুক্তজোড় ইলেকট্রনগুলোর হচ্ছে বিকর্ষণ হবে, কারণ ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে ওর মুক্তজোড় ইলেকট্রনগুলা ওর এই 3d6 এর ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। বিকর্ষণের কারণে কি হবে জানো, এই ইলেকট্রনগুলা চাপাচাপি করে যাবে, কারণ বুঝতেছো 6 দিক থেকে, দেখো 6 দিক থেকে 6টা সায়ানাইড এসে হচ্ছে ওর মুক্তজোড় ইলেকট্রন দিয়ে এগুলারে বিকর্ষণ করতেছে। ফলে বিকর্ষণের কারণে এগুলা চাপ খেয়ে চ্যাপ্টা হয়ে যাবে মানে হচ্ছে এগুলা চাপাচাপি করে যাবে, চাপাচাপি করে তখন এই 6টা ইলেকট্রন এই 3 ঘরে চলে যাবে, অর্থাৎ তখন হুন্ডের নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হবে, ঠিক আছে। তখন এই বিকর্ষণের কারণে নর্মালি আমরা কি জানি যে একটা একটা করে ইলেকট্রন যায়, তারপরে ডাবল ডাবল হয়। এখন আর এরকম হবে না, 6 দিক থেকে 6টা সায়ানাইডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ওকে বিকর্ষণ করার কারণে ও চাপ খেয়ে মানে চাপাচাপি করে এই 6টা ইলেকট্রন তখন 3 ঘরে দুইটা করে 3টা ঘরে সজ্জিত হয়ে ওর 3Dর 2টা ঘর ফাঁকা করে দিবে। 6টা ইলেকট্রন তখন 3 ঘরে চলে যায়, ফলে এই ঘরটাও ফাঁকা হয়ে যায়, আর এইগুলো তো এমনিই ফাঁকা। পরে এই ফাঁকা ঘরগুলোতে হচ্ছে তোমার সংকরায়ন তৈরি হয়। এখন বলো তো এই সংকরায়নটাকে তুমি কি নাম দিবা? এটাকে তুমি কি D2sp3 বলবা নাকি sp3d2 বলবা? খুবই সিম্পল, দেখো এইখানে যে ডি, সেই ডিটা কিন্তু 3D, তাহলে সিরিয়ালি চিন্তা করো, 3D কি আগে না? সিরিয়ালি যদি চিন্তা করো 3D আগে, তারপরে 4s 4p, মানে আমি সিরিয়ালি বলতেছি যে 3 আগে না 4 আগে, বলো 3 বড় না 4 বড়? বলবা যে হাত ভাইয়ের মন বড় না, এরকম না। তাহলে সিরিয়ালি কিন্তু 3 কিন্তু আগে, তাইলে বুঝতেই পারতেছে এই জন্য এটা 3 আগে দেখে এখানে D2, দুইটা D, এই জন্য D2, তারপরে এস বা সিরিয়ালে পরে sp3, এই জন্য এটা D2sp3 সংকরায়ন। যদি এমন হইতো যে এটা 3D না হয়ে যদি এটা 4D হইতো, কথার কথা, এটা 3D না হয়ে যদি 4D হইতো, তখন সিরিয়ালে দেখো সবগুলা 4 হইলে তখন আগে S লিখবা, পরে P লিখবা, পরে D লিখবা, তখন এটা হয়ে যেত sp3d2। অনেকে এখানে কনফিউজড হয়ে যায়, ভাই D2sp3 নাকি sp3d2, ভাই সিরিয়ালে কোনটা আগে? 3 আগে না, এই জন্য 3D হচ্ছে এখানে আগে লিখবা, তারপর sp পরে লিখবা, বুঝছো? তাহলে এখানে দুইটা D, একটা S, 3টা P এর মধ্যে সংকরায়ন হয়। তারপরে কি হয়? তারপরে প্রথম সায়ানাইডটা তার প্রথম মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে এখানে দিয়ে দেয়, পরেরটা এখানে দিয়ে দেয়, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে। এগুলো একটু দেখাবা সুন্দর করে, এগুলো একটু দেখাবা, তারপরে এই যে এই বক্সটাও দেখায় দিবা। আর সন্নিবেশ বন্ধন দেখানোর একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে এই লিগ্যান্ডগুলো বা দাতাগুলো হচ্ছে ইলেকট্রন দিচ্ছে, তাহলে দাতা ওকে দিচ্ছে, তাহলে দাতা থেকে যে গ্রহিতার দিকে একটা তীর চিহ্ন দিতে হয়, যেমন ও ওকে দিচ্ছে, তাহলে ও ওরে দিচ্ছে, এখান থেকে একটা তীর চিহ্নতে দেখাই দিতে হবে, ও ওরে দিচ্ছে তীর চিহ্নতে দেখাই দিতে হবে, ওরে দিচ্ছে তীর চিহ্নতে দেখা দিতে হবে, ঠিক আছে। এরকম করে মাঝখানে থাকবে হচ্ছে Fe2+, 6 দিকে 6টা সায়ানাইড। আর সায়ানাইডের কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা দেখায় দিবে, এই যে ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর সায়ানাইড কিন্তু Cn-, মাইনাসটা দিও, তারপরে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে তো Fe(CN6), এটা অষ্টতলকীয় গঠন হচ্ছে তোমার তৈরি করে ফেলে, বুঝছো? এভাবে তোমার জটিল আয়ন তৈরি হয়, আর এই জটিল আয়নযুক্ত যৌগকেই তোমার জটিল যৌগ বলে। সেম ভাবে তুমি যদি এখন এই যৌগটা যদি পরীক্ষায় আসে, এটার নাম হচ্ছে হেক্সামিন ক্রোমিয়াম 3 আয়ন, এটা তো বুঝতেই পারতেছো, হেক্সা মানে 6, ওই যে হেক্সা তো তোমরা জানোই ভালো মতো 6, আর অ্যামিন মানে অ্যামোনিয়া, তাহলে হেক্সামিন, আর এখানে ক্রোমিয়ামের চার্জ হচ্ছে 3+ থাকে, এই জন্য হেক্সামিন ক্রোমিয়াম 3+। এটাও দেখো কিরকম হয়, বুঝতেই পারতেছো। ক্রোমিয়াম নর্মালি থাকে হচ্ছে 4s1 3d5, তোমরা জানো ক্রোমিয়ামেও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, 4s1 3d5, তাহলে হুন্ডের নিয়ম, একটা একটা করে হচ্ছে তোমার ইলেকট্রন যায়, তাই না? 4s1 3d5। তারপরে যখন ক্রোমিয়াম 3+ হয়, 3+ মানে 3টে ইলেকট্রন চলে গেছে, তাহলে 3টে ইলেকট্রন চলে গেলে প্রথম ইলেকট্রনটা যাবে সবচেয়ে বাইরে থেকে, তারপর আরো 2টা ইলেকট্রন যাবে, তাহলে এই যে এখান থেকে চলে যাবে, ফলে ওর 3d3 হয়ে যায়, তাহলে ক্রোমিয়াম 3+ এ 3d3। এখন দেখা যায় কি, যখন এখানে হচ্ছে তোমার অ্যামোনিয়া যখন চলে আসে, অ্যামোনিয়া চলে আসার কারণে অ্যামোনিয়া আলটিমেটলি চলে এসে অ্যামোনিয়া দেখে কি জোরতে এমনিতেই ঘর ফাঁকা আছে, ঠিক আছে। তাহলে এই ফাঁকা ঘরগুলা তখন কি হয়, সংকরায়ন হচ্ছে তৈরি হয়, ঠিক আছে। যেমন এখানে 2টা D, একটা S, 3টা P, তাহলে মিলে D2sp3 সংকরায়ন, আগের মতো, এটা 3D, এটা 4s 4p, তাহলে D2sp3 হচ্ছে সংকরায়ন হয়ে যাওয়ার পরে প্রথম লিগ্যান্ডটা হচ্ছে এখানে মুক্তজোড় ইলেকট্রন দান করে, পরেরটা এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে দান করে, এই তো এই জিনিসটা হচ্ছে তোমার তৈরি হয়,
ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো, এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে কি পারা যাবে? তাহলে এটাই হচ্ছে তোমার জটিল আয়ন। এবার আসো রঙিন যৌগ কেমনে তৈরি হয়, চলো আমরা একটু দেখি। তাহলে রঙিন যৌগ তৈরি হয়, এটার তৈরি হওয়ার পিছনে সবচেয়ে একটা চমৎকার উপায় আছে। এই যে রঙিন যৌগ, এই রঙিন যৌগটা তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে হচ্ছে আমরা এখন একটু দেখবো, যে ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে হচ্ছে আমরা এখন রঙিন যৌগ কেমনে তৈরি হয় সেটা শিখবো। দেখো, তো প্রথম জিনিসটা হচ্ছে জটিল যৌগ তুমি বুঝে ফেলছো, এটা বুঝলে তোমার রঙিন যৌগ বোঝাটা খুবই ইজি। আচ্ছা, তাহলে ক্রিস্টাল ফিল্ড মতবাদ, তাহলে ক্রিস্টাল ফিল্ড মতবাদ অনুযায়ী তোমার প্রথমে জিনিসটা হচ্ছে এই যে তোমার 5টা যে ডি অরবিটাল থাকে, ঠিক আছে, এই যে অবস্থান্তর আয়নের মধ্যে এই যে 5টা তোমার হচ্ছে ডি অরবিটাল থাকে, বলো তো 5টা ডি অরবিটালের শক্তি তোমার কি সমান নাকি অসমান, তাই না? এই যে দেখো, এই যে 5টা যে ডি অরবিটাল আছে, আমরা যে বারবার বলতেছি এই যে 5টা ডি অরবিটাল 1 2 3 4 5, বলো এই 5টা ডি অরবিটালের শক্তি এটা কি সমান নাকি অসমান হওয়া উচিত? অবশ্যই নর্মাল টাইমে কি এটা সমান হওয়া উচিত, তাই না? যে 5টা ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন। তাহলে এই যে 5টা ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন, এই অবস্থাটাকে তোমার বলা হচ্ছে ডিজেনারেট অবস্থা। এটাকে কি বলে? ডিজেনারেট অবস্থা, ঠিক আছে? তাহলে প্রথমে এরকম একটা অবস্থায় থাকে, পরবর্তীতে যখন ওই যে জটিল আয়ন যখন তৈরি হয়, জটিল আয়ন তৈরি হওয়ার সময় কে আসে? লিগ্যান্ড আসে। এখন লিগ্যান্ড আসলে একটা কাহিনী তৈরি হয়। কাহিনীটা হচ্ছে এই ধরো এই যে 5টা সমশক্তি সম্পন্ন যে ডি অরবিটাল আছে, যাকে আমরা ডিজেনারেট অবস্থা বলতেছি, এর মধ্যে মনে করে ইলেকট্রন আছে, তাই না? এর মধ্যে মনে করা হচ্ছে ইলেকট্রন আছে, প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, তারপরে জোড়ায় জোড়ায় হচ্ছে ইলেকট্রন হবে, তাই না? মনে করো এরকম একটা অবস্থা আছে। আচ্ছা, এখন জটিল আয়ন তৈরি করার সময় যখন এর চারপাশে হচ্ছে তোমার লিগ্যান্ড বা দাতা আসে, দাতারা এসে দাতাতে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই ইলেকট্রনগুলোরে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণের কারণে ওই যারা চাপ খেয়ে জায়গা করে দেয়, ফাঁকা করে দেয়, অর্থাৎ যখন 6টা ইলেকট্রন দেখা যায় 3 ঘরে চলে যায়, এটা আমরা আগেও বলছি। কিন্তু এটার সাথে আরেকটা কাজ হয়, আরেকটা কাজ হচ্ছে ওই যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যখন আসতেছে, তখন ওই ইলেকট্রন আর এই ইলেকট্রনগুলো বিকর্ষণের কারণে তখন কিছু কিছু অরবিটালে বেশি বিকর্ষণ হয়, আর কিছু কিছু অরবিটালে হচ্ছে কম কম বিকর্ষণ হয়। তোমরা যদি ডি অরবিটাল যদি 5টা দেখো, এই ডি অরবিটাল 5টা দেখলে তোমরা দেখবা এই প্রথম ডি অরবিটালের নাম হচ্ছে ডিএক্সওয়াই, এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মাঝখানে থাকে। পরেরটা হচ্ছে, পরের ডি অরবিটালটার নাম হচ্ছে ডিওয়াইজেড, এটা ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মাঝখানে থাকে। পরেরটা হচ্ছে ডিজেডএক্স, এটা হচ্ছে জেড এবং এক্স অক্ষের মাঝখানে থাকে। এগুলো সব ত্রিমাত্রিক, 3D আর কি, 3টা অক্ষ। তাহলে প্রথম ডি অরবিটালটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে, পরেরটা হচ্ছে ওয়াই এবং জেড এর মোটামুটি মাঝখানে, পরেরটা হচ্ছে জেড এবং এক্স এর মাঝখানের দিকে থাকে। আর এই 4 নম্বরটা হচ্ছে, এটার নাম হচ্ছে ডিএক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। এই অরবিটালটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে, অর্থাৎ এগুলো একটু বাইরের দিকে থাকে। এই 4 নম্বরটা একটু বাইরের দিকে থাকে। দেখো, আগের 3টা কিন্তু অক্ষগুলোর মাঝখানে ছিল, ভিতরের দিকে ছিল, আর এই 4 নম্বরটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর থাকে, মানে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বাইরের দিকে থাকে, বুঝছো? আর 5 নম্বরটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর বাইরের দিকে অবস্থান করে। তাহলে দেখো তো এই 5টা অরবিটালের মধ্যে কোন অরবিটালগুলো হচ্ছে ভিতরের দিকে থাকে? এই প্রথম 3টা অরবিটাল হচ্ছে একটু ভিতরের দিকে থাকে, আর শেষের 2টা অরবিটাল হচ্ছে 4 নম্বরটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বাইরের দিকে থাকে, আর 5 নম্বরটা হচ্ছে জেড অক্ষ বরাবর বাইরের দিকে থাকে। তাহলে এই 5টা অরবিটালের মধ্যে প্রথম 3টা অরবিটাল একটু ভিতরের দিকে থাকে, আর শেষের 2টা অরবিটাল হচ্ছে একটু বাইরের দিকে থাকে। এখন বলো তো তাহলে কোথায় বিকর্ষণ বেশি হবে? লিগ্যান্ডগুলো যখন তোমার মুক্তজোড় ইলেকট্রন নিয়ে ওদের কাছে আসবে, বলো কোথায় বিকর্ষণ বেশি হবে? সবগুলাতেই বিকর্ষণ হবে, সবগুলো ইলেকট্রনের সাথে ওদের বিকর্ষণ হবে, কিন্তু কোন অরবিটালের ইলেকট্রনের সাথে ওর বিকর্ষণগুলো বেশি হবে বলো তো? যে বাইরে থাকবে তার সাথে বেশি হবে। তোমার বাসায় যদি কোনো ডাকাত ঢুকে, সেই ডাকাতের সাথে সবচেয়ে বেশি মারামারি হবে যে বাইরের রুমে থাকে তার সাথে, গার্ডের সাথে সবচেয়ে বেশি মারামারি হবে। সে চেষ্টা করবে তোমাকে বাঁচানোর জন্য। গার্ড যদি কোনো কারণে পরাজিত হয়, দেন ভিতরে এসে তোমার সাথে তার মারামারি হবে। তার মানে কথাটা বুঝতেছো? তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মারামারি বা সবচেয়ে বেশি বিকর্ষণ হবে যে বাইরে থাকে তার সাথে। তাহলে বাইরে থাকে হচ্ছে এই 2টা অরবিটাল, ফলে এই 2টা অরবিটালের সাথে লিগ্যান্ডের ইলেকট্রন, মানে এই 2টা অরবিটালের যে ইলেকট্রন আছে তার সাথে লিগ্যান্ডের ইলেকট্রনের সবচেয়ে বেশি বিকর্ষণ হওয়ার কারণে এই 2টা অরবিটালের শক্তি বেড়ে যাবে অন্যদের তুলনায়, অন্য 3টার তুলনায় এদের শক্তি বেড়ে যাবে, বুঝছো? এইটাই এই যে ছবিতে দেখানো হয়েছে, এটাই এখানে দেখানো হয়েছে। এই যে দেখো, প্রথমে দেখো ডিজেনারেট অবস্থা, অর্থাৎ 5টা অরবিটালের হচ্ছে তোমার শক্তি সমান, এটাকে বলে ডিজেনারেট অবস্থা। পরবর্তীতে লিগ্যান্ড যখন আসছে, লিগ্যান্ড আসলে লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে এই 5টা অরবিটালের ইলেকট্রনেরই বিকর্ষণের কারণে এদের স্থিতিশক্তি বেড়ে গেছে। বিকর্ষণ বেশি হইলে অতিরিক্ত শক্তি কি থাকে? জমা থাকবে, বুঝছো? মানে ব্যাপারটা এরকম। তাহলে 5টা আসছে, এসে ওদের ইলেকট্রনের সাথে ওদের বিকর্ষণের কারণে ওদের শক্তি বেড়ে যায়। দেখো এই ডিজেনারেট অবস্থাটার শক্তি বেড়ে গেছে,
যাওয়ার পরও কাহিনী হয়েছে, যাওয়ার পরও কাহিনী কি হয়েছে, দেখা গেছে শেষ দুইটা অরবিটালের ইলেকট্রনের সাথে ওই লিগ্যান্ডের ইলেকট্রনগুলোর বিকর্ষণটা বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? কারণ এরা বাইরের দিকে থাকে, ফলে এদের সাথে মারামারিটা বেশি হবে, সিম্পল জিনিস। ফলে শেষ দুইটা অরবিটালের শক্তি যে দেখো বেশি হয়ে গেছে, আর প্রথম তিনটা অরবিটালের শক্তি একটু ওদের তুলনায় কম হয়ে গেছে। তাহলে এই যে দেখো এই অবস্থায় আসার পর এখন বলো তো তাদের কি এখন 5টা ডি অরবিটাল কি এখন আর সমশক্তি সম্পন্ন আছে? এখন কিন্তু আর 5টা ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন নাই। এই জন্য এটাকে এখন বলে নন ডিজেনারেট অবস্থা, কারণ সমশক্তি সম্পন্ন থাকলে এটাকে বলে ডিজেনারেট অবস্থা। তাহলে এখন তো আর নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। এখন এই নন ডিজেনারেট অবস্থায় যেই দুইটা অরবিটালের শক্তি বেশি তাকে বলে ইজি সেট বা অ্যাক্সিয়াল সেট বলে। আর যেই প্রথম তিনটা অরবিটালের শক্তি ওদের তুলনায় একটু কমে গেছে সেটাকে বলা হচ্ছে T2G বা নন অ্যাক্সিয়াল সেট বলে। যাই হোক, ঠিক আছে। তাহলে এই যে এখন ইজি আর T2G এইগুলার মধ্যে কিন্তু এখন একটা শক্তির পার্থক্য হয়েছে, এগুলার শক্তি একটু বেশি, এগুলার শক্তি একটু কম। তাইলে এই যে শক্তির পার্থক্য হইলো, এই শক্তির পার্থক্যের কারণে এখন আসল ম্যাজিকটা হবে। দেখো এই যে এই যৌগটায় মনে আছে ওই যে লিগ্যান্ডগুলো যখন আসে তখন এদের ইলেকট্রনগুলোর বিকর্ষণের কারণে কিন্তু এই 6টা ইলেকট্রন 3 ঘরে চলে যায়। এই যে 6টা ইলেকট্রন তোমার 3 ঘরে চলে গেছে, প্রথম 3 ঘরে চলে গেছে, আর শেষ দুইটা ঘর ফাঁকা হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে শেষ দুইটার শক্তি প্রথম তিনটার থেকে বেশি, মানে এটা এখন নন ডিজেনারেট অবস্থায় চলে আসছে। তাহলে ইজির শক্তি 2TG এর থেকে হচ্ছে বেশি। এখন এখানে কাহিনী আছে, যেহেতু এই দুইটার মধ্যে একটা শক্তির পার্থক্য হয়েছে ডেল্টা ই, আমি ধরে নিচ্ছি যে এই দুইটার মধ্যে এটা আর এই যে এই তিনটার মধ্যে যে শক্তির যে পার্থক্য এটাকে আমি ডেল্টা ই দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে এই ডেল্টা ই পরিমাণ শক্তির পার্থক্য তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন শক্তির পার্থক্য তৈরি হইলে কাহিনী হচ্ছে ইলেকট্রনের স্বপ্ন কি বলো তো? ইলেকট্রনের স্বপ্ন হচ্ছে সারা জীবনই কম শক্তি সম্পন্ন সে জায়গা থেকে বেশি শক্তি সম্পন্ন জায়গাতে সে চলে যাওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে ইলেকট্রনের সারা জীবনের স্বপ্ন। আমাদের যেমন স্বপ্ন হচ্ছে ভাই আমি এখন যেই জায়গায় আছি তার থেকে ভালো কোনো একটা জায়গায় যেতে চাই, ওদেরও সেম। তাইলে তখন কি হবে, এই যে নন ডিজেনারেট অবস্থায় প্রথম তিনটা অরবিটালে যে তোমার ইলেকট্রনগুলো যে এখন গাদাগাদি করে অবস্থান করতেছে তার মধ্যে দুইটা ইলেকট্রন কি করবে জানো? শক্তি শোষণ করে লাভ দিয়ে সেইখান থেকেই যে এইখানে চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ এগুলোর শক্তি এখন বেশি। তাহলে লাভ দিয়ে সেইখান থেকে এইখানে চলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে এখন সে লাভ দিয়ে এখান থেকে যখন এইখানে চলে যায়, সে তখন দৃশ্যমান আলোর যে বর্ণালী আছে না, সেই দৃশ্যমান আলোর বর্ণালীর হচ্ছে শক্তি শোষণ করে অবশিষ্ট শক্তি বিকিরণ করে, অবশিষ্ট শক্তি ছেড়ে দেয়, এবং যেই শক্তিটা সে ছেড়ে দেয় সেই শক্তিটাকেই আমরা তখন রং বা বর্ণ হিসেবে দেখি। এই জন্য এরা রঙিন যৌগ তৈরি করে। এটাই হচ্ছে ব্যাপার। এটাই ছিল তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি মতবাদ। আর এবং এই ক্রিস্টাল ফিল্ড থিওরির এই যে আলটিমেট যে রেজাল্টটা, এই যে রেজাল্টটা যে পাওয়া গেল, দুইটার শক্তি বেশি তিনটার শক্তি কম, এটাকে তোমার বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ফলাফল। আর এই যে তাহলে ইজি এবং T2G এই দুই সেটকে এই যে একটা শক্তির পার্থক্য তৈরি হয়ে গেছে, এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলে। বুঝছো? এইভাবে রঙিন যৌগ গঠন করার ব্যাখ্যা করা যায়। ক্রিস্টাল ক্লিয়ার? এখন আসো, এখন যদি লিগ্যান্ডগুলা যদি শক্তিশালী লিগ্যান্ড হয়, যেমন হচ্ছে তোমার ধরো অ্যামোনিয়া বা সায়ানাইড, এরকম যদি শক্তিশালী লিগ্যান্ড হয়, তাইলে এখানে যে কালারটা তুমি পাবা সেই কালারটা গাঢ় কালার পাবা, সিম্পল। আর যদি এখানে হচ্ছে দুর্বল লিগ্যান্ডের কারণে যদি এরকম হয়, যেমন পানি একটা দুর্বল লিগ্যান্ড হিসেবে কাজ করে, তাহলে এখানে তুমি হালকা কালার পাবা, বাট কালারফুল পাবা। বুঝছো? তাহলে কি কঠিন কিছু হইলো? ব্যাস, এটাই এখন তোমার রঙিন যৌগ গঠনের ব্যাখ্যা। তাহলে পারা যাবে? এই তো দেখো সুন্দর করে হচ্ছে আমরা সব বলে দিছি, দেখছো? এই যে দুটি শক্তি স্তরের মধ্যে পার্থক্য তৈরি হয়, সেটা দৃশ্যমান আলোর বর্ণালীর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সঙ্গতিপূর্ণ। তখন এই যে T2G সেটের হচ্ছে জোড় বা বিজোড় ইলেকট্রনগুলো আলোকে শোষণ করে বেশি শক্তি সম্পন্ন ইজি সেটের অরবিটালে লাফিয়ে যায়, আর যেইটুকু শক্তি শোষণ করে আর বাকি অবশিষ্ট শক্তি সে ছেড়ে দেয়। সেই ছেড়ে দেওয়া শক্তিটাই আমাদের চোখে প্রতিফলিত হয়ে আমরা রঙিন জিনিস দেখি। এইভাবেই দৃশ্যমান আলোর মানে কি হয়, রঙিন যৌগ তৈরি হয়। শেষ। এখন যদি দুর্বল লিগ্যান্ড হয়, যে আমি পড়াও দিছি, এই যে দুর্বল লিগ্যান্ড হইলে তখন হালকা বর্ণ যেমন সবুজ পাওয়া যায়, আর এদিকে সবল লিগ্যান্ড হইলে সেখানে হচ্ছে গাঢ় বর্ণগুলা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে পাওয়া যায়। শেষ। এই তো, তাহলে বুঝছো? তাহলে কিছু হইলো? তাহলে জটিল আয়ন আর হচ্ছে রঙিন যৌগ একদম ক্রিস্টাল ক্লিয়ার না? দেখো ক্রিস্টাল ফিল্ড মানে থিওরি, ঠিক আছে, ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একদম পারবা, এভাবে হচ্ছে পড়ো, সৃজনশীল এখন তুমি সব ইনশাল্লাহ এখান থেকে পারবা। আর আমাদের আরটিডিএসকে হচ্ছে ফলো করে এভাবেই তোমাদের সাথে আমরা সবসময় আছি। আমাদের আরটিডিএস তুমি দেখতেই পাচ্ছ,
এই যে আরটিডিএস এর তুমি লোগো দেখতে পাচ্ছ, এই যে আমাদের এখানেও লেখা বাংলাদেশে নম্বর 1 হচ্ছে অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস এর সাথে। যাদের মেডিকেল স্বপ্ন, আমরা তোমাদের এইচএসসির পরে কিন্তু তোমাদের সাথে হচ্ছে আসি। এটা 26 ব্যাচ হোক, 27 ব্যাচ হোক বা এটা 28 ব্যাচ, যারাই দেখো, ঠিক আছে, আমরা কিন্তু আছি, আমাদের সাথে যুক্ত থাইকো, দেখা হবে কিন্তু।